উদয়পুর গ্রামের মোড়ল ছিল খুব ধনী আর হাড় কিপটে মানুষ। তার একমাত্র মেয়েটিও ছিল তারই মতো। মোড়লের গিন্নি মারা যাবার পর মোড়ল তার মেয়েকে একদম তার মতো করে বড় করে তোলে। এই যে ঘটক মশাই, আপনাকে কতবার বলতে হবে আমার মেয়ের জন্য চাকরিজীবী কোনো পাত্রের খোঁজ নিয়ে আসবেন না। আমার মেয়েকে আমি কোনো চাকরিজীবীর সাথে বিয়ে দেব না। কি বলছেন কি মোড়ল মশাই? এই চাকরি কি দেশে চাকরি নাকি? একেবারে শহরের নামকরা বড় কোম্পানির বড় পদের চাকরি গো। গুনে গুনে সে চাকরি কেউ পায় না মোড়ল মশাই। রাখুন তো আপনার ওসব চাকরির ব্যাপার স্যাপার। চাকরি মানেই হলো পরের অধীনে চাকরগিরি করা। আর আমার জামাই হবে কিনা পরের চাকর? না না না, এ আমি মানব না। আমার জামাই হবে সবার মালিক। সে সবার উপরে তার হুকুম তালিম করবে, যার বংশ পরম্পরায় থাকবে বড় লোকের ঐতিহ্য। তাহলে আপনার মেয়ের জন্য পাশের গায়ের মোড়লের ছেলের সম্বন্ধখানা পাকা করি। সে তো মোড়লের ছেলে, এক সময় সেও মোড়ল হবে, সবার উপর হুকুম তালিম করবে। পাশের গায়ের মোড়লের ছেলে মানে তো ওই লকাই, ওই অশিক্ষিত মূর্খ লকাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে হবে। নানা ঘটক মশাই, হচ্ছে না। আপনি আরো ভালো পাত্রে খোঁজ নিয়ে আসুন। যান, ভালো পাত্রে খোঁজ না পেলে এ বাড়ি মুখো হবেন না আপনি। তখন মোড়লের মেয়ে ময়নামতি সেখানে চলে আসে। একে একে ঘটক মশাই চলে যাচ্ছেন যে, একটু জল মিষ্টি মুখে দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, মনটা সেই কখন থেকে জলজল করছিল আর কি। থামুন মশাই, আগে আমার মেয়ের জন্য ভালো পাত্রের খোঁজ আনবেন, তারপর আমার বাড়ির জল মিষ্টি খাবেন। এখন আপনি আসুন। আর মা ময়নাবতী, তোমাকে এসব আনতে হবে না। আমার বাড়ির জল মিষ্টির দাম নেই নাকি? যাকে তাকে যখন তখন খাইয়ে দিলেই হলো নাকি? আর কিপ্টে বৎসাত মোড়ল কোথাকার, তোর মেয়ের কোনোদিনও ভালো জায়গায় বিয়ে হবে না। এরপর ঘটক মশাই সেখান থেকে চলে যায়। ইস, আজ ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেল। কে জানে আজ সময় মতো গাড়ি ধরে শহরে গিয়ে পৌঁছাতে পারবো কিনা। শহরে না যেতে পারলে তো একটা পয়সাও আমার আজ রোজগার হবে না। রোজগার না হলে আজ না খেয়েই থাকতে হবে। এই গায়ে কজনই বা জুতো সেলাই করে, আর সেলাই করালেও তো তাতে যা অল্প পয়সা দেয় তা দিয়ে এক বেলাও আমার খাওয়া হয় না। এই যা যা, হাঁটতে হাঁটতে পায়ের জুতোটা আমার ছিঁড়েই গেল। এখন এটা সারাই কি করে বলতো? জুতো সারাবি কেন রে? তোর বাবা হলেন এই গায়ের মোড়ল, আর তুই তুই তার মেয়ে হয়ে কিনা জুতো সেলাই করে পরবি? তাতে কি, মোড়লের মেয়ে বলে কি গন্ডায় গন্ডায় জুতো পরতে হবে নাকি রে আমাকে? চল তো, ওই তো দূরে মনে হচ্ছে একজন মুচি এগিয়ে আসছে। ওনার কাছে গিয়ে জুতাটা সারিয়ে নি চল। আমাদের মোড়ল মশাইও যেমন হাড় কিপটে, তার মেয়েখানাও হয়েছে তারই মতো, একদম হাড় কিপটে। এই যে দেখো তো, মনে হচ্ছে তুমি একজন মুচি, তা আমার জুতাখানা সেলাই করে দেবে? এ কি, এ তো দেখছি পূর্ণিমার চাঁদ। এত সুন্দর দেখতে মানুষ হতে পারে? এ তো মানুষ নয়, যেন পরী নেমে এসেছে আমার সামনে। কি হলো কি, তুমি কি জুতোখানা সেলাই করে দিতে পারবে কিনা বলো? এটা কিন্তু মোড়লের মেয়ে, মোড়লের মেয়ে, জুতাখানা সেলাই করে দাও না। মোড়লের মেয়ে? বাহ বাবা, এই মেয়েকে যে করেই হোক ভাগাতে হবে। একে ভাগিয়ে বিয়ে করতে পারলেই আমার একেবারে জীবনখানা সোনায় সোহাগা হয়ে যাবে। দিচ্ছি দিচ্ছি, জুতোখানা আমি সেলাই করে দিচ্ছি। এরপর রতন মুচি মোড়লের মেয়ে জুতাখানা সেলাই করে দেয়, এবং তারপর মোড়লের মেয়ে ও তার সখী সেখান থেকে চলে যায়। আগে এই মোড়লের মেয়ে ও মোড়লের বিষয়ে আমাকে খোঁজ খবর করতে হবে, তারপর ঝোপ বুঝে কোপ মারতে হবে। এরপর থেকে রতন মোড়ল ও তার মেয়ে ময়নামতির বিষয়ে সবকিছু খোঁজ খবর নিতে থাকে। খোঁজ খবর নিয়ে সে মোড়লের মেয়ের বিয়ের ব্যাপারে সে ঘটকের সাথে কথা বলতে যায়। কি, তুই হলি এক মুসি? তোর স্বাদ হয়েছে কিনা মোড়লের মেয়েকে বিয়ে করার? শোন, তোর এই স্বাদ আমি পূরণ করব, কারণ ওই মোড়লের উপর আমার পূর্ব এক রাগ রয়েছে। মোড়লের তার মেয়ে বিয়ে দেওয়া নিয়ে বেশ অহংকার, তাই না? এবার মোড়লকে এমন ফ্যাসাদে ফেলবো না আমি,
তখন দেখবে মজা। ঘটকের সাথে খারাপ ব্যবহার করলে মেয়ের কেমন বিয়ে হয় এবার আমি দেখিয়ে দেব। শোন রতন মুসি, মোড়লের মেয়েকে বিয়ে করতে হলে তোকে ছদ্মবেশ ধরতে হবে, আর তার জন্য যত রকম সাহায্য সহযোগিতা লাগে তোকে আমি করব। আপনি আমার পাশে থাকলে মোড়লের মেয়েকে বিয়ে করা থেকে এবার আমায় কে আটকায়? এই কি ঘটক মশাই, তুমি এবার একেবারে পাত্র সঙ্গে নিয়ে এসেছো? এবারে এমন পাত্র এনেছি না যার কথা শুনলে আপনি কিছুতেই ফিরিয়ে দিতে পারবেন না। তাই তো আমি একেবারে পাত্রকে সঙ্গে করে নিয়ে এসেছি। ইনি হলেন শহরের নামকরা শিল্পপতি মিস্টার রতন কুমার চৌধুরী। ওনাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান গুণে শেষ করা যাবে না মোড়ল মশাই। তারপরেও আবার খানদানি পরিবার। বলো কি, এমন জামাই তো আমি চাই। তবে একখানা সমস্যা মোড়ল মশাই, আপনার মেয়ের ছবি দেখে উনি পছন্দ করলেও ওনার পরিবারের কেউই আপনাদের পছন্দ করেনি। তারা গ্রামের সামান্য এক মোড়লের মেয়েকে তাদের বাড়ির বউ করতে রাজি নন। তাতে কি, আমি যখন একবার ওনার মেয়েকে পছন্দ করে ফেলেছি তখন আমি ওনার মেয়েকেই বিয়ে করব। এতে আমার পরিবারের বিরুদ্ধে যেতে হয় তাও আমি যাব। বাহ, শোনো বাবা, একবার তোমার সাথে আমার মেয়ের বিয়েটা হয়ে গেলে তোমার পরিবার আপনা আপনি মেনে নেবে। খুব শীঘ্রই আমি দাঁড়িয়ে থেকে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব। এরপর মোড়ল না জেনে বুঝে রতন মুচির সাথে তার মেয়ে ময়নাবতীর বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরে বেশ অনেকটা দিন কেটে যায়। রতন বিয়ের পর থেকে মোড়লের বাড়িতেই থাকতে শুরু করে। একসময় ব্যাপারটা মোড়লের মোটেও পছন্দ হয় না। বাবা, বিয়ের পর থেকে তো তোমরা এখানেই আছো। তুমি না হয় এবার আমার মেয়েকে নিয়ে গিয়ে তোমার পরিবারের সামনে দাঁড়াও, দেখবে তারা অবশ্যই মেনে নেবে সবটা। মানে তা হয়তো মেনে নেবে আমার পরিবার, কিন্তু বাবা আমি তো কখনোই গায়ে বসবাস করিনি। সব সময় শহরের চার দেয়ালের মধ্যে থেকেছি, তাই এই গ্রামে আমার থাকতে বেশ ভালো লাগছে। তাই ভাবছি আরো কিছুদিন এখানে থেকে যাব। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় করো। জামাইয়ের মতিগতি তো আমার মোটেও ভালো লাগছে না। বড় লোক বাড়ির ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়েও যদি মেয়েকে ঘর জামাই রাখতে হয় তাহলে তো ব্যাপারটা মোটেও ভালো হয় না। হ্যাঁ গো, সেই প্রথম দিন থেকে না তোমাকে আমার কেমন যেন চেনা চেনা লাগে। মনে হয় বিয়ের আগে আমি তোমায় কোথায় যেন দেখেছি। কোথায় দেখেছি বলো তো? আরে, বিয়ে হলো 7 জন্মের বাঁধন। আগের জন্মে হয়তো তুমি আর আমি স্বামী স্ত্রী ছিলাম, তাই হয়তো তোমায় আমায় দেখলে এমনটা মনে হয়। তাছাড়া আমি সারা জীবন বিদেশে পড়াশোনা করেছি, শহরে থেকেছি, তুমি আমায় কোথায় থেকে দেখবে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। যাকে শোনো না, তুমি আমায় নতুন শাড়ি চুড়ি আর গয়না এনে দেবে। আমার বাবা মোড়ল হলে কি হবে, তার যত টাকা পয়সাই থাক না কেন সে আমায় অপচয় করার মতো কখনো কিছু কিনে দিত না, জানো তো। তাই তুমি আজ আমায় সবকিছু কিনে এনে দেবে। বিয়ের পরে প্রথম তোমার কাছ থেকে কিছু চাইলাম আমি, আর তুমি সেটা দেবে বলো? হ্যাঁ হ্যাঁ, দেব দেব। এই সেরেছে। এখন এখন একে আমি কি দিয়ে শাড়ি গয়না কিনে দেব শুনি? শ্বশুরের মেয়েকে শাড়ি গয়না কিনে দেব বলে শ্বশুরের কাছে তো হাত পাততে পারবো না। তাহলে আমাকে আবার ওই মুচির বেশে পয়সা উপার্জন করতে হবে, তারপরে ওসব কিনতে পারবো আমি। কবে কিনে দেবে শুনি? আজই দেবক্ষণ। তাহলে আমার শহরে যেতে হবে, যাই তাহলে। ঠিক আছে। এরপর রতন ময়নার কাছ থেকে বিদায় নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে গিয়ে সে আবার তার মুচির বেশে মুচিগিরি করতে থাকে। আমার জামাইয়ের কথাবার্তা মোটেও সুবিধের লাগছে না, বুঝলি তো রঘু? শুনুন কর্তা, আমার মনে হয় আমাদের জামাই বাবা জীবন তার বাড়িতে বিয়ের কথা জানাতেই ভয় পাচ্ছে। শুনুন, আমরা শহরে গিয়ে আমাদের জামাই বাবা জীবনের বাড়ি খোঁজ করি। তারা এত বড় শিল্পপতি, শহরের 2-4 জন লোকের কাছে খোঁজ করলেই হয়তো ঠিকানাটা পেয়ে যাব। আর সেখানে গিয়ে আপনি সকলের সাথে কথা বললেই তো হয়, সবটা মিটে যাবে। ঠিকই বলেছিস তুই, চল আজ যাব আমরা শহরে।
এরপর মোড়ল মশাই তার বাড়ির চাকর রঘুকে সাথে করে শহরে রওনা দেয় এবং তারা শহরে পৌঁছেও যায়। ইস, শহরে পা দিতে না দিতেই জুতোখানা আমার ছিঁড়ে গেল। শহর থেকে এক জোড়া কিনে নিন না কর্তা বাবু। চুপ কর, এখন পয়সা খরচ করে জুতো কিনতে না গিয়ে আশেপাশে দেখ কোথাও মুচি দেখতে পাস কিনা। ওই তো পেয়েছি, ওই দূরে এক মুচি বসে আছে দেখছি, চল ওখানেই যাই। এরপর মোড়ল মশাই সেই মুচির কাছে এগিয়ে যায়। তাও তো মুচি, আমার জুতোখানা সেলাই করে দাও। এ মা, এই জুতো তো দেখছি 70 তালি দেওয়া। এতবার সেলাই করা জুতো আমি সেলাই করতে পারবো না, আর করলেও বেশি পয়সা দিতে হবে কিন্তু। তা না হয় বুঝলাম, তোমার গলাখানা এত সেনা সেনা লাগছে কেন? দেখি তো তোমার মুখখানা। এ কি, এ তো দেখছি জামাই, এ তো দেখছি আমার জামাই রতন কুমার চৌধুরী। ইয়ে মানে, বাবা আপনি এখানে? তুমি নাকি শহরের মস্ত বড় এক শিল্পপতি, তাহলে তাহলে এটাই কি তোমার শিল্প কারখানা? সি 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 সি, এত বড় ধোঁকা আমার সাথে! জোৎসুরি, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, কিন্তু আমি ভাবতেও পারিনি যে তুমি আর ঘটক মিলে এতটা মিথ্যে বলবে। বাবা, চুপ করো, তোমায় আমি জামাই বলে মানি না, তুমি আমার বাড়িতে কোনোদিনও পা রাখবে না। চলো রঘু। এ কথা বলে মোড়ল মশাই রঘুকে নিয়ে তার বাড়িতে ফিরে যায়। হে কি, তুমি ফের আমার বাড়িতে এসেছো? তোমায় না আমার বাড়িতে আসতে বারণ করেছি? আমি চলে যাব। আমি এখানে থাকতে আসিনি, আমি শুধু আমার স্ত্রীকে তার উপহার দিতে এসেছিলাম। এই নাও, এই নাও ময়না, এখানে তোমার জন্য নতুন শাড়ি, গয়না, চুড়ি সব আছে। এইসব আমি আমার উপার্জন করা পয়সা থেকে তোমার জন্য কিনে এনেছি। এতক্ষণ তুমি নিশ্চয়ই আমার বিষয়ে সব জেনে গেছো। আসলে প্রথম দেখায় তোমাকে খুব ভালোবেসে ফেলেছিলাম আমি, তাই তোমাকে বিয়ে করার লোভটা সামলাতে পারিনি। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। এ কথা বলে রতন সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমায় নিয়ে যাবে না তোমার সাথে? তুমি আমার স্বামী, তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সেখানেই যাব। দাঁড়া মা দাঁড়া, তোরা আমায় এভাবে একা করে দিয়ে চলে যাস না। আজ থেকে তোরা আমার সাথে এখানেই থাকবি। আর বাবা, তোমায় আর মুসিগিরি করতে হবে না। আজ থেকে তুমি আমার সব সম্পত্তি দেখাশোনা করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।